নিজের মেয়ের সম্বন্ধে বাড়িয়ে বলার স্বভাবটা দিন দিন যেন বেড়েই চলেছে রমলার। ছোটবেলা প্রায়ই রিঙ্কি পরীক্ষায় ফেল করত, কিন্তু রমলা সবাইকে মেয়ের রেজাল্ট নিয়ে বাড়িয়ে বাড়িয়ে বলতেন। শুধু পরীক্ষার রেজাল্ট কেন, নিজের হাতের শিল্পকলা রিঙ্কির বলে চালাতেও দ্বিধা বোধ করতেন না তিনি। রিঙ্কি শুধু তুলি নিয়ে বসলেই বাকি কাজটা তিনি করে দিতেন। ছবি এঁকে তাতে কালার ভরে তারপর বন্ধুদের দেখাতেন রিঙ্কি এঁকেছে বলে। সবাই আশ্চর্য হয়ে কত প্রশংসা করত। এখন রিঙ্কির বয়স 23। সবাইকে দেখানোর জন্য অনেক টাকা দিয়ে তাকে বাইরে ইঞ্জিনিয়ারিং পড়াতে পাঠিয়েছিলেন রমলা, কিন্তু রিঙ্কি তাতে একেবারে ডাহা ফেল। অনেক চেষ্টা করেও পাস করতে না পেরে বাড়ি ফিরে এসেছে সে। আর কিছুতেই পড়াশোনা করবে না। এদিকে ব্যাঙ্গালোর থেকে মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করে এসেছে বলে লোকের সামনে গর্বের শেষ নেই রমলার। তা হ্যাঁ রে রিঙ্কি, ইঞ্জিনিয়ারিং পাস করে এলি, এবার চাকরি বাকরি করবি তো নাকি? একদিন দেখা হতে জিজ্ঞেস করলেন পাশের বাড়ির কাকু। হ্যাঁ, করবে তো নিশ্চয়ই, ভালো কোম্পানিতে ভালো স্যালারি পেলে নিশ্চয়ই করবে, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন রমলা। রিঙ্কি শুধু ঘাড় নেড়ে হ্যাঁ বলল। এরপর একদিন এক দূর সম্পর্কের মাসির ছেলে বলল সে নিজের স্টার্ট আপ খুলতে চায়, রিঙ্কি চাইলে তার সঙ্গে যোগ দিতে পারে। রিঙ্কি কিছু বলার আগেই তার মা বলে দিলেন, মাইনে দিবি কোথা থেকে? আমার মেয়ে কি বেগার খাটবে নাকি? আসলে পড়াশোনা চাকরি বাকরি কোনোটাই রিঙ্কির কোনো দিন ভালো লাগে না, কিন্তু তার মায়ের ওই এক জেদ, ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো পাত্র পাওয়া যাবে। এদিকে যে পড়তে গিয়ে রিঙ্কির একেবারে হাল খারাপ হয়ে গেল। মা তাকে অনেকবার বলেছে ভালো করে পড়ে আর একবার পরীক্ষা দিতে, যাতে পাস করে যেতে পারে, কিন্তু অতগুলো পেপার আবার পড়ে পরীক্ষা দিতে হবে ভাবলে গায়ে জ্বর আসে রিঙ্কির। যাই হোক, যা উদ্দেশ্য। রমলা উঠে পড়ে মেয়ের জন্য পাত্র খুঁজতে লেগে গেলেন। বড়লোক বাড়ির ভালো চাকরি করা ছেলে ছাড়া মেয়ের বিয়ে দেবেন না তিনি। কিন্তু রিঙ্কির মাথায় এক চিন্তা, বর কিংবা শ্বশুরবাড়ির লোক যদি কোনো দিন জানতে পারে যে সে ফেল করেছে, তাহলে কেমন লজ্জার ব্যাপার হবে। কয়েকদিন পর ভালো একটা ছেলের খোঁজ পাওয়া গেল। সম্ভ্রান্ত বাড়ির ইঞ্জিনিয়ার ছেলে, বাড়িতে মানুষ বলতে মা আর একমাত্র ছেলে। মা আবার ব্যাংকে চাকরি করেন, পরের বছর রিটায়ার করবেন। ফটো দেখে তো বেশ ভালোই লাগছে ছেলেটাকে। দেখ, যদি সব দিক ভালো বুঝি, যেমন করেই হোক এখানে তোর বিয়ে দেব, তুই যেন আবার বেঁকে বসবি না, মেয়েকে ডেকে বললেন মা। কিন্তু মা, ছেলেও ইঞ্জিনিয়ার, এ কথা ও কথায় ঠিক জানতে পেরে যাবে যে আমি ফেল করেছি, তখন কি হবে? রিঙ্কির গলায় ভয়। ওহ, আমার মেয়ে হয়ে তুই যে কি করে এত ভীতু হলি! এতই যখন ভয়, তখন ভালো করে পড়লি না কেন? বিরক্ত হয়ে বললেন রমলা। পর মুহূর্তেই মেয়ের পিঠে হাত রেখে আশ্বস্ত করলেন, চিন্তা করিস না, আমি আছি তো। দুদিন পরই পাত্র নীল আর তার মা এলেন রিঙ্কিকে দেখতে। দেখে শুনে কথাবার্তা বলে রিঙ্কিকে বেশ পছন্দ হয়ে গেল তাদের। রমলারও দারুণ পছন্দ হলো ছেলেকে। ইন্টারভিউ দিচ্ছ তো? প্রথমে ছোটোখাটো যা পাবে ঢুকে যাবে, কাজটা আগে ভালো করে শেখা দরকার, তারপর একবার এক্সপিরিয়েন্স হয়ে গেলে তো আর কোনো চিন্তাই নেই। রিঙ্কির পিঠে হাত রেখে বললেন নীলের মা পূরবী। ও তো চাকরি পেয়েই গেছিল, ভালো চাকরি। আমিই বললাম আগে বিয়েটা হয়ে যাক, তারপর করিস, কার বাড়ি থেকে এমন।
অনেকে যেমন চায় না যে বাড়ির বউ চাকরি করুক, আমি আমার মেয়েকে ওরকমভাবেই তৈরি করেছি যাতে সব রকম পরিস্থিতিতেই মানিয়ে নিতে পারে, বললেন রমলা। না না, ওরকম ভাবার কোনো দরকার নেই। আমি তো চাই আমার বৌমা চাকরি করবে। সকালে উঠে রেডি হয়ে সবাই একসঙ্গে অফিসে যাব, ভারী মজা হবে। তোমার কোনো চিন্তা নেই, তুমি চাকরিতে ঢুকে যাও, শুধু বিয়ের কটা দিন ছুটি পেলেই হলো, হেসে বললেন পূরবী। নীলের মায়ের কথা শুনে ততক্ষণে বুক ধড়ফড় শুরু হয়ে গেছে রিঙ্কির। কিছুতেই এখানে বিয়ে করা যাবে না। কোনো রকমে নীল আর তার মায়ের চলে যাওয়ার জন্য ওয়েট করতে লাগলো সে। আমি কিছুতেই এখানে বিয়ে করব না মা, আর না হয় এখনই ওদেরকে সব জানিয়ে দেব, সন্ধেবেলা মায়ের কাছে এসে করুণ গলায় বলল রিঙ্কি। খেপেছিস নাকি তুই? এই সম্বন্ধ আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। তুই চিন্তা করিস না, বিয়েটা একবার শুধু হয়ে যেতে দে, তারপর আমি তো আছি, বলে দিয়ে রান্নাঘরে ঢুকে গেল মা। রিঙ্কি বুঝল মাকে এসব বলে কোনো লাভ হবে না, তার চেয়ে বরং সে নিজে যদি কিছু করতে পারে করবে। মনে মনে সে ঠিক করে নিল ফোন করে নীলকে জানিয়ে দেবে কথাটা। মনে ভাবলেও কাজটা এত সহজে করতে পারল না রিঙ্কি। দুদিন পর রিঙ্কিকে ফোন করল নীল, পরদিন দেখা করতে চায়। মনস্থির করে নিল রিঙ্কি, সব জানিয়ে দেবে নীলকে। কিন্তু পরদিন নীলের সামনে বসে কল্পনার জগতে হারিয়ে গেল রিঙ্কি। ব্ল্যাক টি শার্ট আর ব্লু জিন্সে দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছে নীলকে। মুখে একটা হালকা হাসি ধরে রেখে সে যখন কথা বলছিল তখন মুগ্ধ হয়ে শুধু তার দিকে তাকিয়েছিল রিঙ্কি। পাকা কথা হয়ে রিঙ্কিকে আশীর্বাদ করতে এলেন পূরবী। অনুষ্ঠান পর্ব মিটে যেতে রিঙ্কিকে কাছে টেনে বললেন, রিঙ্কি, তোমার কিন্তু কুণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই, চাকরি পেয়ে গেলেই জয়েন করে নেবে। সত্যি কথা বলতে শিক্ষিত মেয়েরা বাড়িতে বসে শুধু সংসার সামলাবে, এই ব্যাপারটা আমি একদম সহ্য করতে পারি না। তুমি বরং আর একটা কাজও করতে পারো, নীলকে তোমার একটা সিভি দিয়ে দাও, ওর তো অনেক চেনাশোনা, কিছু না কিছু একটা ঠিক হয়ে যাবে। 3-4 দিন পর ছেলের বাড়িতে ফোন করে রমলা জানালেন যে রিঙ্কি একটা চাকরি পেয়ে গেছে। শুনে খুব খুশি হলো নীল আর তার মা। কেন ওদের এরকম মিথ্যে বললে মা? শুনলি তো, নীলের মা নীলকে তোর সিভি দিতে বলল, তার চেয়ে এটা ভালো হলো না? এরপর যথারীতি এক শুভ দিনে ধুমধাম করে বিয়ে হয়ে গেল নীল আর রিঙ্কির। মনে একটা ভয় থাকলেও মায়ের ওপর ভরসা আছে রিঙ্কির। মা ঠিক কোনো না কোনো একটা উপায় বার করবেই। বিয়ের পর্ব মিটে যেতেই এবার অফিস যাওয়ার পালা। ভাবতে খুব ভালো লাগছে, এতদিন আমরা মা ছেলে একসঙ্গে অফিস যেতাম, এবার আমার বৌমাও আমাদের সঙ্গে অফিসে যাবে। রিঙ্কি, ঠিক 9:30 আমরা বাড়ি থেকে বেরোই। তোমার তো বললে 10টা থেকে অফিস। প্রথমে নীল আমাকে অফিসে ড্রপ করে দেবে, তারপর তোমাকে ড্রপ করে নীল চলে যাবে ওর অফিসে। কেমন? আগের দিন রাতে বললেন পূরবী। তার কথায় ঘাড় নাড়ল রিঙ্কি। পরদিন রিঙ্কি ও বর আর শাশুড়ির সঙ্গে একসঙ্গে অফিস যাওয়ার জন্য বেরোলো। নিজের অফিসের সামনে নেমে গেলেন পূরবী। গাড়িতে এবার নীল আর রিঙ্কি। কিছু দূর যাওয়ার পর রিঙ্কির ফোন বেজে উঠল। হ্যাঁ হুঁ করে ফোনটা রেখে দিয়ে সে বলল, আমাকে পরের বাস স্টপে নামিয়ে দাও, আমার কলিগ সঙ্গীতা ওখান দিয়ে যাবে, ও আমাকে তুলে নেবে বলেছে। কি দরকার অন্যের গাড়িতে যাওয়ার, আমি নিজে তোমাকে পৌঁছে দেব, বলল নীল। কিন্তু জেদ ধরল রিঙ্কি।
সে সঙ্গীতার সঙ্গেই যাবে। বাধ্য হয়ে তাকে নামিয়ে দিয়ে চলে গেল নীল। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলো রিঙ্কি। তারপর বাড়ির দিকে যাওয়ার বাসে উঠে পড়ল। মায়ের এই বুদ্ধিটা খারাপ নয়। এখন গিয়ে মায়ের কাছে কিছুক্ষণ থাকবে রিঙ্কি, তারপর শাশুড়ি ফেরার একটু আগেই বাড়ি ফিরে যাবে। প্রায় দিন 15 এরকম চলার পর হাঁপিয়ে উঠল রিঙ্কি। কাহা তো আর একটার পর একটা মিথ্যে বলা যায়। আমি আর পারছি না মা, এর চেয়ে তো বোধহয় পড়াশোনা সহজ ছিল, একদিন ক্লান্ত হয়ে বলল রিঙ্কি। বর আর শাশুড়িকে কতদিন আর মিথ্যে বলে চালাবে? কিন্তু এখন তো আর কোনো উপায় নেই। সবচেয়ে মজা হলো মাস শেষ হতে, সামনেই পয়লা বৈশাখ। রিঙ্কিকে নিয়ে শপিং করতে বেরোলো নীল। বিয়ের পর প্রথম নববর্ষ, আবেগে একটু বেশি কেনাকাটা করে ফেলল নীল। মায়ের আর বউয়ের মিলে প্রায় 25,000 টাকা মতো কেনাকাটা করা হয়ে গেছে। নিজের ক্রেডিট কার্ড দিল নীল পে করার জন্য, কিন্তু কিছু একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য নীলের কার্ডটা কিছুতেই অ্যাকসেপ্টেড হলো না। ডেবিট কার্ড দিল, সেটাও হলো না। ডকুমেন্ট ভেরিফিকেশান সম্পর্কিত কোনো প্রবলেম। খানিকটা দমে গেল নীল। তারপর রিঙ্কিকে বলল, এক কাজ করো না, তোমার তো স্যালারি হয়ে গেছে, তোমার কার্ড থেকে এখন পে করে দাও, আমি বাড়ি গিয়েই তোমাকে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে বাজ পড়ল রিঙ্কির মাথায়। সে কোথা থেকে দেবে? তার তো অ্যাকাউন্টে খালি 7,000 টাকা পড়ে আছে। এদিকে নীল জানে তার স্যালারি 40,000 টাকা, তাই বলেছে। কি করবে কিছু বুঝে পেল না রিঙ্কি। শোনো, আমার না খুব জোর টয়লেট পেয়ে গেছে, তুমি একটু দাঁড়াও, আমি টয়লেট থেকে আসছি। দাদা, টয়লেটটা কোন দিকে? বলে চলে গেল রিঙ্কি। টয়লেটে গিয়ে প্রথমে মাকে ফোন করলো সে। তাড়াতাড়ি আমাকে 40,000 টাকা ট্রান্সফার করে দাও। মানে 40,000 টাকা কোথায় পাবো? আমি কিছু জানি না, এই সব বুদ্ধি তোমার, তাড়াতাড়ি টাকা পাঠাও। চরম অধৈর্য হয়ে বলল রিঙ্কি। বাধ্য হয়ে মেয়ের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলেন রমলা। সঙ্গে সঙ্গে বাইরে এসে দোকানের টাকা পে করে নিজের মান বাঁচালো রিঙ্কি। এর কয়েকদিন পর নীল অফিস থেকে ফিরে জানালো তার অফিসের বস রিঙ্কির ইন্টারভিউ নিতে চেয়েছে। আমি তোমার কথা বলেছিলাম তো, সব শুনে বস বললেন, তুমি যদি ইন্টারভিউ ক্লিয়ার করতে পারো তাহলে তোমাকে নিতে ওদের কোনো আপত্তি নেই। সম্ভবত সামনের 12 তারিখ তোমাকে ডাকবে ওরা। তুমি এক কাজ করো, তোমার সমস্ত সার্টিফিকেটগুলো জেরক্স করে রেখো, আমাকে দিও, আমি না হয় করে এনে দেব, বলল নীলা। তার কথা শুনে হাত পা ঠান্ডা হয়ে গেল রিঙ্কির। কি করবে সে এবার? মাথায় কিছু আসছে না। মনে মনে মায়ের উপর খুব রাগ হলো তার। বাহ, এটা তো দারুণ খবর, বুঝলে রিঙ্কি, নীলের বস খুব ভালো মানুষ, ভালো কাজ করতে পারলে চড়চড় করে উন্নতি হবে তোমার, হাসি মুখে বললেন পূরবী। শাশুড়ির কথা শুনে আরও ভয় পেয়ে গেল রিঙ্কি। কি হবে এবার? ইস, প্রথমেই সব কিছু সত্যি বলে দিলে ভালো হতো। এবার কি করবে করো, আমি কিছু জানি না। রাতেই ফোন করে মাকে জানালো রিঙ্কি। এবার একটু চিন্তায় পড়ে গেলেন রমলা, কিন্তু তবু মেয়েকে বললেন, চিন্তা করিস না, কিছু না কিছু একটা উপায় হয়ে যাবে ঠিক। পরদিন সকালে উঠেই মেয়ের শাশুড়িকে ফোন করলেন রমলা। জানালেন যে শরীরটা খুব খারাপ লাগছে তার, মেয়ে কদিন এসে কাছে থাকলে ভালো হয়। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন পূরবী। ফোন রেখেই রিঙ্কিকে বললেন, জামা কাপড় গুছিয়ে নাও, অফিস থেকে সোজা মায়ের কাছে চলে যেও।
কিন্তু মা অসুস্থ শুনে কান্নাকাটি শুরু করে দিল রিঙ্কি। জানালো যে সে অফিস ছুটি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবে না, এখনই মায়ের কাছে যেতে চাইছে। কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে মায়ের কাছে চলে এলো সে। কিছুক্ষণ মা মেয়ে বসে চিন্তা করলো। আপাতত কিভাবে নীলের অফিসের ইন্টারভিউর ব্যাপারটা সামলানো যাবে সেটাই চিন্তা। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে রমলা বললেন, এক কাজ করব, ভুয়ো সার্টিফিকেট বানিয়ে নেব। একবার চাকরিতে ঢুকে গেলে আর কে দেখবে ওসব? এ তুমি কি বলছো মা? ধরা পড়লে জেল পর্যন্ত হতে পারে, আঁতকে উঠে বলল রিঙ্কি। কিচ্ছু হবে না, আমি আছি তো, মেয়েকে ভরসা দিলেন মা। পরদিনই কোথা থেকে খোঁজ নিয়ে এলেন রমলা। 5 লাখ টাকা দিলে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে দেবে। প্রথমটায় আপত্তি করলেও অবশেষে রাজি হয়ে গেল রিঙ্কি। যথাসময়ে সার্টিফিকেট নিয়ে শ্বশুরবাড়ি ফিরে এলো সে। আর একদিন পরই ইন্টারভিউ দিতে গিয়ে নীলের অফিস দেখে ভীষণ ভয় পেয়ে গেল রিঙ্কি। এত বড় অফিস, হোমরা চোমরা সব লোক, যদি তার চালাকি ধরে ফেলে? কিছুক্ষণ পর ডাক পড়ল রিঙ্কির। বসের সামনে কাঁপা কাঁপা গলায় নিজের সম্বন্ধে বলে গেল সে। মনে করে করে সার্টিফিকেটে থাকা মার্কসের পার্সেন্টেজগুলো বলল। বসের মুখ গম্ভীর। হঠাৎ তিনি জিজ্ঞেস করলেন, এই সার্টিফিকেটগুলো কোথা থেকে বানিয়েছেন? একেবারে অরিজিনালের মতো। একেবারে থতমত খেয়ে গেল রিঙ্কি। বুকের মধ্যে প্রচণ্ড জোর ধুকপুক করছে। কোনো রকমে মিনমিন করে বলল, মানে সার্টিফিকেট তো কলেজ থেকেই দিয়েছে। আমাকে কয়েক মিনিট সময় দিন, আমি দেখছি এগুলো কোথা থেকে বানানো হয়েছে। নিশ্চয়ই নীলও জানে সেটা, ওকে এখনই ডাকছি। বসের কথা শুনে মাথায় একেবারে বাজ ভেঙে পড়ল রিঙ্কির। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করল। হাত জোড়ো করে অনুনয় বিনয় করল সে। আমাকে ক্ষমা করে দিন স্যার, ওকে ডাকবেন না, ও কিছু জানে না, এগুলো আমি বানিয়েছি। রিঙ্কির কথা শেষ হতে না হতেই নীল এসে ঢুকলো সেখানে। তোমরা নিজেদের মধ্যে বুঝে নাও বলে উঠে চলে গেলেন বস। মাথা নিচু করে বসে রইল রিঙ্কি। ছি, আমি ভাবতেও পারছি না তুমি এরকম করতে পারো। কেন রিঙ্কি, কেন এরকম করলে? নীলের কথায় কেঁদে ফেলল রিঙ্কি। তারপর কাঁদতে কাঁদতেই সব কথা স্বীকার করে নিল। সেদিন রাতে নীল আর তার মায়ের সামনে মাথা নিচু করে বসে থাকলো রিঙ্কি আর তার মা। সেদিন যখন রিঙ্কিকে অফিস যাওয়ার জন্য মাঝপথে ছেড়ে দিয়ে আমি চলে আসছিলাম, হঠাৎ খেয়াল হলো একটা দরকারি ফাইল বাড়ি থেকে আনা হয়নি। গাড়ি ঘুরিয়ে আমি যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন রিঙ্কিকে নিজের বাড়ি যাওয়ার বাসে উঠতে দেখি আমি। সঙ্গে সঙ্গে ফোন করতে ও বলে ও নাকি সঙ্গীতার গাড়িতে আছে। ব্যাস, তখন থেকেই সন্দেহের শুরু। আজকের ইন্টারভিউটা আমি ইচ্ছে করেই আয়োজন করেছিলাম যাতে ওর একটু হলেও লজ্জা হয়। কিন্তু রিঙ্কি, তুমি আমাদের দিনের পর দিন এভাবে মিথ্যে বলে গেলে কি করে? জিজ্ঞেস করলেন পূরবী। দয়া করে ওকে কোনো শাস্তি দেবেন না, সব দোষ আমার, হাত জোড় করে অনুরোধ করলেন রমলা। আমি কিছু বলতে পারবো না, নীল যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব, গম্ভীর গলায় বললেন পূরবী। দেখো রিঙ্কি, মা করুক আর যেই করুক, তুমি সেটা সমর্থন করেছ মানে তুমিও কিন্তু সমানভাবে দোষী, তাই শাস্তি তোমার প্রাপ্য। নীলের কথা শুনে বুকের মধ্যে ঝড় শুরু হয়ে গেল রিঙ্কি আর তার মায়ের।
মনে মনে ভগবানকে ডাকতে লাগলো তারা। প্রথমে আমার মন চেয়েছিল তোমার এই প্রতারণার শাস্তি হিসেবে তোমাকে ডিভোর্স দিতে, কিন্তু তারপর অনেক ভেবেছি। তাতে আমার মনে হয়েছে একটা শর্তে তোমাকে আমি ক্ষমা করতে পারি। তুমি বলো, আমি তোমার সব শর্ত মানতে রাজি। ভালো করে পড়াশোনা করে ওই সব কটা পেপারে পাস করবে তুমি, বলল নীল। ঠিক আছে, তাই হবে, বলে ঘাড় নাড়ল রিঙ্কি। বুকের ওপর থেকে মনে হচ্ছে পাথর সরে গেল তার। কী রে, এখনও মুখ শুকনো করে রেখেছিস কেন? রাতে খাওয়ার পর মেয়েকে কাছে পেতেই জিজ্ঞেস করলেন রমলা। ভাবছি এতগুলো পেপার পাস করতে পারবো তো? আরে কোনো চিন্তা নেই, আমি তো আছি, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন রমলা। সঙ্গে সঙ্গে কটমট করে তার দিকে তাকালো পিঙ্কি। জিভ কেটে সেখান থেকে সরে গেলেন রমলা।